এই শোনো না গো, হ্যাঁ তোমাকেই বলছি, তোমার মিষ্টি হাতে মিষ্টি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও না, প্লিজ প্লিজ করে দাও। ওপাশ থেকে ছেলে কণ্ঠটি বলে। মিস্টার ধ্রুবকে। বলুন। রাহাত কয়েক সেকেন্ড বিরতি নেয়, এরপর দৃঢ়স্বরে বলে। আমি অদ্রির ব্যাপারে আপনার সাথে কিছু কথা বলতে চাই। আসলে বুঝতে পারছি না আপনি ব্যাপারটা কিভাবে নেবেন। ধ্রুব চমকে গেল। এই অচেনা লোক অদ্রির ব্যাপারে কি বলতে চায় তাও এত রাত্রে। ধ্রুব জিজ্ঞাসা করে। কাকে চাই? ওপাশ থেকে রাহাতের কণ্ঠটি বলে। বলুন। ওপাশ থেকে কয়েক সেকেন্ড বিরতি নেয়, এরপর দৃঢ়স্বরে বলে। ধ্রুব থমকে গেল। এই অচেনা লোক অদ্রির ব্যাপারে কি বলতে চায় তাও এত রাতে, আর অদ্রির সাথে এই লোকের পরিচয় কিভাবে। ধ্রুব হালকা কেসে বলল। ঠিক কি ব্যাপারে আপনি কথা বলতে যাচ্ছেন? ওপাশ থেকে ইতস্তত কণ্ঠে বলে। ধ্রুব বিস্ময়ের চূড়ান্ত সীমানায় পৌঁছে যায়। ছেলেটা কি ওর সাথে মজা করছে নাকি? অদ্রির ভাই। ধ্রুবর গলায় কথা আটকে আসে, ভ্রু আপনা আপনি কুচকে যায়, বলে। অদ্রি আমার বোন হয়? ওপাশ থেকে আত্মবিশ্বাস নিয়ে বলে। আমি তো সেটাই জানি, সেজন্য আমি কথাগুলো আপনাকে বলতে চাচ্ছি। আপনি আমাকে তুমি করে বলুন। আমি বয়সে আপনার অনেক ছোট হব, যদিও আমার একটু ভয়ও হচ্ছে। ধ্রুব তীক্ষ্ণ স্বরে বলল। ভনিতা না করে বলুন। ওপাশ থেকে পিনপতন নীরবতা টের পেল ধ্রুব। ওর মনে হলো ছেলেটা দম নিচ্ছে, কি এমন বলবে যে ছেলেটা এমন নার্ভাস হয়ে পড়ছে বারবার। ধ্রুব ভাবনার মাঝখানে সেই ছেলের গলা আবারও শুনতে পেল। আমি অদ্রিকে ভালোবাসি স্যার, ওকে আমি আমার জীবনসঙ্গী হিসেবে পেতে চাই। আপনি হয়তো আমার কথা শুনে খুব রেগে যাবেন, তবুও বলছি আমি ওকে আমার সর্বস্ব দিয়ে প্রতিটি মুহূর্তেই চাই। বাকিটা জীবন ওর হাতে হাত রেখে বুড়ো হতে চাই। আমি চাই ওর সাথে ভোর হওয়া সন্ধ্যা নামা দেখতে। কথা দিচ্ছি স্যার, ওকে ভালোবাসা এক বিন্দু খাত পাবেন না আপনি। একটানা কথাগুলো বলে ছেলেটা থামলো। জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো, যেন সে কোনো যুদ্ধ জিতে ক্লান্ত। এদিকে ধ্রুব হতবিহ্বল বিস্ময় নিয়ে ফোনটা কানে ধরে রেখেছে। কথাগুলো ওর বোধগম্য হচ্ছে না। মস্তিষ্কে অবধি পৌঁছাতে বেশ সময় নিল। আস্তে ধীরে ওর চেহারায় নেমে আসে কঠোরতা। ওর বউকে ভালোবাসার জন্য, বিয়ে করার জন্য ওর থেকে পারমিশন চাইছে ছেলেটা। যে মেয়ের জন্য ধ্রুবর চিন্তা চেতনা, ওর জীবনটাই পুরোপুরি পাল্টে গেছে, যার মুখ দেখে প্রতিটা রাত নির্ঘুম কাটিয়ে দিতে পারে, যার কঠোরতার মাঝে ভালোবাসা খুঁজে নেয়, তাকে অন্য কেউ এত আকুলভাবে চাইছে স্বয়ং ধ্রুবর কাছে। ধ্রুব বাস্তবে ফিরে এলো, একটুক্ষণ সময় নিয়ে প্রশ্ন করলো। আমি তোমার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। এতটা দুঃসাহস দেখানোর সাহস পেলে কোথায়? ওপাশ থেকে উত্তর এলো। ভালোবাসায় ভয় বলতে কোনো শব্দই নেই স্যার, এটা এক যুদ্ধের ময়দান। সেখানে দুঃসাহস না দেখালে চলবে কেমন করে? প্রয়োজন বোধে কেড়ে নিতেও জানতে হয়। তবে আমার ভাবনা তেমন কোনো চিন্তাই নেই। আমি অদ্রির প্রতি লয়াল বলেই সরাসরি আপনাকে প্রস্তাবটা দিচ্ছি। আপনার পরিবার যদি সবটা মেনে নেয় তাহলে আমি চিরকৃতজ্ঞ থাকব। ধ্রুব কাটকাট গলায় বলল। আর যদি না মানি? তবে আমার কিছুই করা থাকবে না। অদ্রির চাওয়ার উপর সব ডিপেন্ড করবে। ও বললে দূরে কোথাও পালিয়েও যেতে পারি। ধ্রুব এবার জোরে চেঁচিয়ে উঠল। এই দুঃসাহস দেখালে ফল ভালো হবে না। আচ্ছা, আপনি কি চান অদ্রি ভালো থাকুক? ধ্রুব দৃঢ় কণ্ঠে বলল। অবশ্যই, কিন্তু আমার থেকে দূরে গিয়ে না। ওপাশ থেকে অবাক সুরে বলল। মানে? ধ্রুব শক্ত গলায় বলল। কে তুমি? নিজের নাম পরিচয় দাও সাহস থাকলে। হুমকি দিচ্ছেন নাকি আপনি? কোনো লাভ নেই, আমি ভয় পাই না। ধ্রুব চেঁচিয়ে উঠল, বলল। অদ্রির থেকে দূরে থাকো, ভালো হবে না। বলেই ফোন কেটে দিল। ওর মাথা গরম হয়ে আছে, হাতের ফোনটাকে দুমড়ে মুচড়ে ফেলতে ইচ্ছা করলো। ছেলেটা নিজের অনুভূতি নিয়ে কতটুকু কনফিডেন্ট সেটা ওর কথাবার্তায় বোঝা যাচ্ছে। ধ্রুবর সবকিছুই ধ্বংস করে দিতে ইচ্ছে করছে। ওর হার্টবিট দ্রুত গতিতে ছুটছে, কপাল ঘেমে আছে, সবকিছু অসহ্য অসহনীয় লাগছে। গত রাত থেকে ধ্রুব অদ্রির সাথে ভালোভাবে কথা বলছে না, কেমন এড়িয়ে এড়িয়ে চলছে। অদ্রি তখন ব্যাপারটা ধরতে পারেনি, কিন্তু পরদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যখন ধ্রুবর সাথে স্বাভাবিকভাবে কথাবার্তা বলছিল না, তখন একটু খটকা লাগলো ওর। প্রশ্ন করলে শুধু হ্যাঁ নাতে উত্তর দিচ্ছিল, মুখে কোনো হাসির রেশ দেখতে পেল না অদ্রি। ও প্রথমে একটু অবাক হলো ওর এমন আচরণে, ভাবলো শরীর ভালো নেই সেজন্য এমন করছে, সেজন্য আর ঘাটালো না ওকে। তবে গ্রামে এসে অদ্রি সবকিছু খুব খুশি মনে উপভোগ করছে। মিহিরদের সাথে গ্রামের এদিক ওদিক সকলে মিলে ঘুরতেও বেরিয়েছে। বিকেলের দিকে ঠিক হলো সকলে মিলে নৌকা করে বিল দেখতে যাবে। সবার কথা শুনে শায়লা অদ্রিকে পাঠালো ধ্রুবকে রাজি করানোর জন্য। অদ্রি অস্বস্তি নিয়ে গেল ঠিকই ধ্রুবকে রাজি করানোর জন্য, কিন্তু উল্টো ওকে ঘরে ঢুকতে দেখে ধ্রুব রাগ দেখে কোথায় যেন চলে গেল। যাওয়ার আগে তাচ্ছিল্য করলো অদ্রিকে ওর বউ বউ আচরণের জন্য। অদ্রির ভীষণ মন খারাপ হলো ওর কথায়, চোখ টলমল করতে লাগলো। ধ্রুব এর আগে কোনোদিনও এই টোনে কথা বলেনি অদ্রির সাথে।
ও ঘরেই বসে রইল, গেল না কোথাও। পরদিন রোদের তীর্যক রশ্মি লুকোচুরি খেলছে ঘরের কোণে, ঘুমন্ত অদ্রির চোখে মুখে। আড়মোড়া ভেঙে অদ্রি বিছানায় উঠে বসল। রাতে ওর মোটেও ভালো ঘুম হয়নি, বিষণ্ণ হয়ে আছে মন মস্তিষ্ক। পাশে ঘুমিয়ে থাকা ধ্রুবর দিকে চোখ পড়তেই ওর মন আরও ভার হয়ে গেল। লোকটা ওর সাথে স্বাভাবিকভাবে কথা বলছে না, ওর হাতের কোনো কিছু খাচ্ছে না। এক কথায় ধ্রুবর যে স্বভাবগুলোর সাথে অদ্রি অভ্যস্ত হয়ে গেছে সেসব কিছুই করছে না বলে অদ্রির ভালো লাগছে না। এই এড়িয়ে চলা ব্যবহারে ওর বুকের ভেতর রক্তক্ষরণ হচ্ছে প্রতিনিয়ত। আজ আদিবার গায়ে হলুদ। সকাল থেকেই বাড়িতে নানা আয়োজনের তোড়জোড় শুরু হয়ে গেছে। বাড়ির ড্রয়িং রুমে ঘরোয়া আয়োজন, সেখানে কোনো ভিডিও করা হবে না। ঐশী সাজগোজ করাতে বেশ পটু, সে আদিবাকে বেশ সুন্দর করে সাজিয়ে দিল। বাড়ির অন্যান্য মেয়েরা শাড়ি পরবে, ফ্লোরাও। সে শাড়ি পরার জন্য বেশ উত্তেজিত হয়ে ঘরময় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু অদ্রি শাড়ি ঠিক করলো ও শাড়ি পরবে না। ফ্লোরা যখন শুনলো এটা, তখন সে বেশ মন খারাপ করলো। এক পর্যায়ে সবাই অদ্রিকে জোরাজুরি করতে লাগলো। অগত্যা বাধ্য হয়ে অদ্রিকে শাড়ি পরতে হলো। ঐশী ওকে লাইট হলুদ কালারের একটা শাড়ি পরিয়ে দিল, এরপর সুন্দর করে সাজিয়ে দিল। কাঁচা ফুলের গয়না, খোলা চুলে ওকে দারুণ দেখাচ্ছিল। অদ্রির শাড়ি পরার কোনো পরিকল্পনা ছিল না, সুন্দর ফুলের কাজ করা একটা জামা পরতে চাইছিল, কিন্তু শাড়ি, কাঁচা ফুলের গয়না, খোলা চুলে ওকে দারুণ দেখাচ্ছিল। ফ্লোরা তো সেলফি নিতেই ব্যস্ত। সে অদ্রির বেশ কয়েকটা ছবি তুলে ধ্রুবর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল। ধ্রুব ঘর অন্ধকার করে বসে আছে, চোখ মুখ কঠিন। সেদিন রাতে আসা উড়ো ফোনটা ওর মন ভেঙে দিয়েছে। অদ্রি মেয়েটার সব কিছু তো মেনে নিয়েছে, ওর রাগ জেদ সব কিছু, তাহলে কেন সে ধ্রুবকে নিজের লাইফ পার্টনার হিসেবে বাইরে কোথাও পরিচয় করিয়ে দেয়নি? ওর কি এখানেও সমস্যা? ধ্রুব ভেবে পায় না। বাইরের মানুষ যখন ধ্রুবকে ফোন দেয়, ওর কাছে অদ্রিকে ভালোবাসার, বিয়ে করার পারমিশন চায়। ধ্রুবর ব্যক্তিত্বে আঘাত করার জন্য এত দূর যাওয়ার কি প্রয়োজন ছিল অদ্রির? রাগে ধ্রুবর মুখ রক্তিম বর্ণ ধারণ করে। ও জানালায় দাঁড়িয়ে বাড়ির উঠোনে একদৃষ্টিতে তাকিয়েছিল। বিয়েবাড়ির আমেজের ভেতর ধ্রুবর দম বন্ধ হয়ে আসছে, ঠিক তখনই ওর ফোনে টুংটাং শব্দ হলো। ফোনটা হাতে নিতেই দেখতে পেল ফ্লোরা অদ্রির কিছু ছবি পাঠিয়েছে। ধ্রুবর ইচ্ছে করল না সেসব দেখতে। অদ্রির প্রতি ক্ষোভ ও জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছিল প্রতিনিয়ত। শায়লার নির্দেশে অদ্রি ঘরে এলো ধ্রুবকে ডাকতে, কিন্তু সেখানে ওকে পেল না। বাড়ির ভৃত্য মতির কাছে জানতে পারল ধ্রুবকে একটু আগে ছাদে যেতে দেখেছে। অদ্রি নিজের শাড়ি সামলে সিঁড়ি বেয়ে ছাদে উঠল। অন্ধকার ছাদটাকে আলোকিত করেছে মস্ত বড় পূর্ণিমার চাঁদ। অদ্রি ধ্রুবকে কোথাও দেখতে পেল না। ধীর পায়ে এদিক ওদিক একটু খুঁজতে গিয়ে দেখলো ধ্রুব ফোনে কারোর সাথে চেঁচিয়ে কথা বলছে। দেখে মনে হচ্ছে কোনো বিষয় নিয়ে খুব রেগে আছে। অদ্রি যেতেই কারোর উপস্থিতি টের পেয়ে ঘুরে তাকালো ধ্রুব, আর তখনই ওর চোখ মুখ কঠিন হয়ে উঠল। ফোন কেটে দিয়ে ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়ালো। গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি বলবে বলো। অদ্রি ওর কণ্ঠস্বর শুনে মিইয়ে গেল, ইতস্তত করে বলল, আন্টি আপনার জন্য পাঞ্জাবি পাজামা পাঠিয়েছেন, ধ্রুব দুর্বোধ্য স্বরে বলল, কেন? পরার জন্য, সবাই পরবে। ধ্রুবর কণ্ঠস্বর মুহূর্তেই বদলে গেল। বিরক্তিভাব ফুটে উঠল চোখে মুখে, বলল, সবাই পড়লে আমাকেও পড়তে হবে? আমি পড়বো না, নিয়ে যাও এসব। অদ্রি অবাক হয়ে বলল, কেন? ধ্রুব দম্ভ নিয়ে বলল, তোমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই, যাও এখান থেকে। অদ্রি ভরকালো আড়ষ্ট কণ্ঠে বলল। কিন্তু আন্টি তো কষ্ট পাবেন। ধ্রুব ওর দিকে দৃঢ় দৃষ্টিতে তাকালো। তুমি যাবে এখান থেকে নাকি আমি যাব? অদ্রি ভ্রু কুঞ্চন করলো, নির্লিপ্ত কণ্ঠে প্রশ্ন করলো, আপনি এইভাবে কথা বলছেন কেন আমার সাথে? ঠিক আছে, আমি যাচ্ছি। রেগে কথাগুলো বলে অদ্রির কথার জবাব না দিয়ে হনহন করে কোথাও চলে গেল। অদ্রি ওর ব্যবহারে ভীষণ কষ্ট পেল। শূন্য চোখে চেয়ে রইল ওর যাওয়ার পথ পানে। বাড়ির পরিবেশ জমজমাট। আইয়ুব আলী এদিক ওদিক বেসামাল পরিস্থিতি দেখলেই খানিকক্ষণ পরপর একে ওকে ধমকে উঠছেন। সবকিছু মিলিয়ে হুলস্থুল অবস্থা। আদিবার গায়ে হলুদে সকলে বেশ মজা করলো। সবাই এই ঘরোয়া আয়োজন উপভোগ করতে এলেও ধ্রুব আসেনি। সেজন্যে মিহির গিয়ে কোথা থেকে ওকে ডেকে নিয়ে এলো। হাসি খুশি ভাবে উদযাপনে মত্ত। অদ্রি এক কোণে বসে আছে চুপচাপ। বাতাসে ওর খোলা চুল ওড়াউড়ি করছে, পরীর মতো দেখাচ্ছে ওকে। ধ্রুব বেশিক্ষণ চেয়ে থাকতে পারল না, ওরা হাঁসফাঁস লাগতে শুরু করলো। ফোন আসার অজুহাতে সে আবারও কোথাও চলে গেল। তবে নাফি সকলকে ক্যামেরাবন্দি করে রাখলো। বেশ আনন্দ উল্লাস জমিয়ে খাওয়া দাওয়া করে সবাই বেশ ক্লান্ত। আগামী দিন আবার বিয়ের আয়োজন। কালকের দিনটাও কেউ দম ফেলার সময় পাবে না একদম। সেজন্যে সবাই যার যার মতো ঘরে বিশ্রাম নিতে চলে গেল। ঘরে যাবার আগে শায়লা অদ্রিকে নিজের পাশে বসিয়ে জোর করে কিছু ফল, মিষ্টি, কেক খাইয়ে দিলেন। সব শেষ করে অদ্রি উপরে চলে এলো। বিহানও দরজা ঠেলে ঘরে ঢুকে গত রাতের মতোই অন্ধকার দেখতে পায়। অদ্রি আন্দাজে পা ফেলে ঘরে ঢুকে সুইচ টিপে বাতি জ্বালায়। পুরোনো আমলের বিশাল এক সেট সোফা ঘরের অর্ধেক কোণ দখল করে আছে, তার পাশে শোভা বাড়াচ্ছে বাহারি কিছু টব।
সেই সোফায় চিত হয়ে শুয়ে বুকের উপর বালিশ চেপে ধরে চোখ বন্ধ করে ঘুমিয়ে আছে ধ্রুব। অদ্রির দৃষ্টি স্থির হলো ওর দিকে। আপনা আপনি ভ্রুজোড়া কুচকে উঠল, কিছুই বোধগম্য হচ্ছে না। এই 3টে দিন ধ্রুব ওর সাথে একটা কথাও বলেনি। এটাই ওর বুকে তীব্র এক দহন সৃষ্টি করছে। কয়েক ঘন্টা আগে ছাদে করা ধ্রুবর ব্যবহার করেছে ওর মনে গেঁথে আছে, দেখলেই এড়িয়ে চলছে। কি এমন করেছে ও যে ধ্রুব এমন করছে? অদ্রি গভীর ভাবনায় বোধ হয়। একটা সময় সে চেয়েছে ধ্রুব তার মতো থাকুক, সেও নিজের মতো। কিন্তু ধ্রুব ছোটখাটো কেয়ারিং ওর ব্যবহারে দিন দিন যেভাবে অভ্যস্ত হয়েছে, সেটাতে ও এখন প্রায় আসক্ত হয়ে গেছে। অদ্রি বালিশে মাথা রাখতে ওর দম বন্ধ লাগে। ভাবনাগুলো বিচরণ ঘটায় মস্তিষ্ক জুড়ে। মানুষের জীবনে এত কষ্ট কেন? ক্ষণে ক্ষণে চাওয়া পাওয়ার এত বদল ঘটে কেন? নিয়ম মেনে ছোট্ট হৃদয়টা কেন চলে না? কেন অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ে? ওর কেন এতটুকু সাহস জন্মায় না ধ্রুব এরকম আচরণের পেছন কারণ কি জিজ্ঞাসা করতে? হঠাৎ ভয়ানক এক দুঃস্বপ্ন দেখে ঘুম ভাঙে অদ্রির। নিজের অপারগতা নিয়ে ভাবতে বসে কখন যে ঘুমে তলিয়ে গেছে ওর মনে পড়ল না। গলাটা কেমন শুকিয়ে এসেছে। অদ্রি আশেপাশে পানির হদিস পেল না। শরীর ভীষণ দুর্বল লাগছে। হৃদস্পন্দন বেড়ে গেছে, দ্রুত গতিতে ছুটছে। ও মনে করার চেষ্টা করলো স্বপ্নের বৃত্তান্ত, কিন্তু সবকিছু কেমন আবছা ধোঁয়াশা হয়ে মিলিয়ে গেল। ধরা দিতে চাইল না। তবুও সমস্ত জোর খাটিয়ে ওর মনে পড়ল এক শয়তানি হাসি তার জীবন থেকে প্রিয় একজন খুব দূরে চলে যাচ্ছে, যেখান থেকে আর কখনো ফিরে আসা যায় না। অদ্রি একা দাঁড়িয়ে আছে শূন্য মরুভূমিতে, যেখানে ওকে খোঁজার মতো দ্বিতীয় কোনো মানুষ নেই। চারিদিক শূন্য। অদ্রির করা আর্তচিৎকার কেউ শুনতে পাচ্ছে না। ভয়ঙ্কর একাকিত্বকে চাপড়ে ধরে গিলে নিচ্ছে অন্ধকার এক জগতে। স্বপ্নের এটুকু অংশ মনে পড়তে চোখ ভিজে উঠল অদ্রির। ঘুমের ঘোরে দুঃস্বপ্ন আর বাস্তব গুলিয়ে ফেলেছে এক প্রকার। বোধশক্তি লোপ পেয়েছে। ও হন্তদন্ত পায়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো। সোফায় শুয়ে থাকা ঘুমে মগ্ন ধ্রুবর দিকে ছুটে গেল। হাঁটু গেড়ে মেঝেতে বসে ভয়ার্ত কণ্ঠ নিয়ে ডাকল সে। শুনছেন আমার কথা? উঠছেন না কেন আপনি? ধ্রুব রেসপন্স করলো না। সেজন্য দ্বিতীয়বার ধাক্কা দিল ওকে। এবার অদ্রির ভেজা গলা ধ্রুবর কান অব্দি পৌঁছালো। উঠে বসে এক প্রকার বিরক্তি নিয়ে জিজ্ঞাসা করলো, দেখছো না ঘুমাচ্ছি, এভাবে ডাকছো কেন? অদ্রি ধীরে ধীরে সিক্ত চোখের পাতা খুলে নির্নিমেষ চেয়ে থাকে ওর মুখের দিকে। নিজের হাতটা এগিয়ে ধ্রুবর ও মুখে ছোঁয়ায়, যেন সবকিছু বাস্তব সত্যি কিনা অনুভব করছে। ওকে এরকম অদ্ভুত ব্যবহার করতে দেখে ধ্রুব ভ্রু কুঁচকাল। কি সমস্যা? অদ্রি উত্তর দিল না। ওর গলায় কথা আটকে যাচ্ছে। ধ্রুব এবার খেয়াল করলো অদ্রির গা কাঁপছে, ভেজা স্বর, চোখে মুখে মিশে আছে ভয়ের রেশ। ও তৎক্ষণাৎই উঠে বসলো। ব্যতিব্যস্ত গলায় প্রশ্ন করলো, কি হয়েছে তোমার অদ্রি? এই অদ্রি। অদ্রির চোখ ঘোলাটে হয়ে এলো, শূন্য চোখে চেয়ে থাকে। ওর মুখটা আবারও ভীত হয়ে ওঠে। ধ্রুব ওকে এমন অস্থির হতে দেখে ভীষণ অবাক হলো। দীর্ঘশ্বাস ফেলে গিয়ে বসা ছেড়ে উঠল। কাঁধ ধরে অদ্রিকে মেঝে থেকে দাঁড় করালো। হাত টেনে ধরে বিছানায় নিয়ে গিয়ে বসালো। এরপর ক্রূর কণ্ঠে বলল, রাত বিরাতে কি শুরু করেছো? হয়েছেটা কি বলবে তো? অদ্রির নিশ্চুপ থাকায় ধ্রুব ক্রুদ্ধ হয়ে চলে যেতে উদ্ধত হলেও ধরফড়িয়ে উঠে দাঁড়ালো। শুকনো গলায় বলল, কোথায় যাচ্ছেন আমাকে ফেলে? ধ্রুব চিবিয়ে চিবিয়ে বলল। জাহান্নামে। অদ্রি আর্তকণ্ঠে বলল, যাবেন না, আপনি এখানেই থাকুন। মাথার ভেতর এখনো সেই দুঃস্বপ্ন বিরাজমান। কিছুতেই আবছা স্বপ্নটার মন থেকে মুছে যাচ্ছে না। কি ভয়ানক সেই স্বপ্ন, কি ভয়ানক ওই বিদঘুটে শয়তানি হাসি। অদ্রির বুকের ভেতরটা কেঁপে ওঠে। ও চায় না তার জীবনে এরকম নিষ্ঠুরতম দুঃস্বপ্ন কখনো আসুক, বাস্তব হোক। কারণ ওর জীবনে এখন তো সেই মানুষটির জায়গা ধ্রুব দখল করেছে। এদিকে ওর এমন অভাবনীয় কাণ্ডে ধ্রুব হতবাক। ও আর চোখে অবস্থা বোঝার চেষ্টা করলো। অদ্রির ঘন পল্লবজোড়া কাঁপছে। ধ্রুবর ভীষণ রেগে থাকলেও অদ্রির কথা অমান্য করল না। হয়তো কোনো দুঃস্বপ্ন দেখে ভয় পেয়েছে, এসব বুঝিয়ে নিজেকে শান্ত করালো। নয়তো ওর এক ফোঁটাও ইচ্ছেও নেই অদ্রির আশেপাশে থাকার। সকাল সকাল চেঁচামেচিতে ঘুম ভাঙল অদ্রির। পাশে ধ্রুব নেই, চারিপাশ আলোকিত। রোদে ঝিকমিক করছে জানালার কপাটগুলো। অদ্রি ফ্রেশ হয়ে ঘর থেকে বের হলো। নিচে নামতেই টেবিলে বসে নাস্তা খেতে দেখল ধ্রুবকে। শায়লা ওকে দেখে টেনে চেয়ারে বসালেন। অদ্রির গতরাতের স্বপ্ন আর নিজের করা কীর্তির কথা মনে হতেই দিনের আলোয় ওর কেমন লজ্জা লাগতে শুরু করলো। ধ্রুবর দিকে আর চোখে তাকাতেই দেখলো এমনভাবে খাচ্ছে যেন অদ্রি নামক কারো অস্তিত্ব এই ধরাতে নেই। অদ্রির অভিমান হলো, নিজের খাওয়ায় মন দিল। বিয়েবাড়ির আমেজে গতরাতের কথাগুলো খানিকক্ষণের জন্য মস্তিষ্ক থেকে সরল অদ্রির। আত্মীয় স্বজন মেহমানে বাড়ির প্রতিটি ঘরেই প্রায় পূর্ণ। পার্লার থেকে আদিবাকে সাজানোর জন্য দুজন মেয়ে এসেছে। সেজন্য অবশেষে রোকেয়া বেগমের ঘরেই সাজানোর ব্যবস্থা করা হলো।
অদ্রি বসে ওদের সাজানো দেখছিল। রোকেয়া বেগম ওকে নিজের কাছে ডাকলেন। অদ্রি গিয়ে বসলো তার পাশে। রোকেয়া বেগম চিন্তিত ভঙ্গিতে জিজ্ঞাসা করলেন, মুখ চোখ শুকাইয়া গেছে কেন গুবু? খাওন দাওন করস নেই নাকি? শরীর এত হুক না কেন তোর? অদ্রি বলল, ঠিক মতোই খাচ্ছি নানু। তোমার পায়ের ব্যথাটা কেমন এখন? উইঠা দাঁড়াইতে কষ্ট হয়, নয়তো দেখতি নাতনির বিয়াতে কি আনন্দটাই না করি। অদ্রি হাসলো। রোকেয়া বেগম কৌতুক করে বললেন, তো আমার নাতি তোরে আদর যত্ন করেনি? বিয়া হইছে এতদিন হইয়া গেল, পোলাপান হইব কখন? আবার গোস্বা করিস না, তোর নাকি আবার অনেক গোস্বা। অদ্রি ভীষণ লজ্জা পেল। অপ্রস্তুত হয়ে মাথা নিচু করে ফেলল। পার্লারে দুটো মেয়ে আর আদিবাও হাসছে। রোকেয়া বেগম ধমক দিয়ে চুপ করিয়ে দিলেন ওদেরকে। অদ্রিকে নিচু স্বরে বললেন, এত গোস্বা থাকলে জীবন চলবো নি? আমার নাতিটারে কষ্ট দিস না। অদ্রি এবার মুখ তুলে চাইল। ভ্রু কুঞ্চন করে জিজ্ঞাসা করলো, আমি এত গুসা করি তোমাকে কে বললো? আমার কালা জানে। অদ্রি মুখ বাঁকা করলো। এরপর বলল, তোমার কালাচান নিজেই তো গোসা করে বসে আছে। আমার নামে কেন বিচার দেয়? আমি তো এখন ঝগড়া করি না। রোকেয়া বেগম টিপ্পনি কেটে বললেন, শোন, পোলা মানুষ একটু একটু গোস্বা করবই। তুই হ্যার বউ রাগ ভাঙাইবি, আবার তুই রাগ করলে হ্যাঁ রাগ ভাঙাইব। এরপর আদর সোহাগ করবি, শেষ কাহিনী। এইটা তোর স্বামী স্ত্রীর মেলবন্ধন। তয় দুইজনই যদি বাইকা বইয়া থাকস, তাহলে সংসারের গাড়ি আর চলবো না। মাঝখানে আবার সতীন আইয়া বইয়া থাকব। অদ্রি থমকালো। সতীন মানে? রোকেয়া বেগম বোঝানোর সুরে বললেন, দুইজন যদি দুইজনের কাছে মন খুইল্লা কথা না কইতে পারো, তাহলে কার কাছে কইব? জামাই আরেকটা বিয়া করব। তুই তো বউ হ্যার লাগি আমি পোলাগো কাণ্ড কীর্তিটা কইতাছি। অদ্রি মুখ গম্ভীর করে কথাগুলো শুনল। এরপর মিনমিন করে বলল, উনি তো আর এমন না, তাই না? রোকেয়া বেগম গর্বের সহিত বললেন, তার ঠিকই কইসস, লাখে একটা চান আমার। অদ্রিও তার কথার সাথে একমত হয়ে মাথা দুলাতে লাগলো। রাস্তায় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয় বরপক্ষের পৌঁছাতে পৌঁছাতে প্রায় শেষ বিকেল। সকলে চিন্তিত মুখে এতক্ষণে স্বস্তি নেমে এলো। অস্থির পরিবেশ চারপাশে। বাচ্চা থেকে বুড়ো সবাই ছোটাছুটি করছে। এদিকে অদ্রি নিজের শাড়ি সামলাতে ব্যস্ত। মেরুন রঙের শাড়িটিতেও বেশ আনইজি ফিল করছে। ওকে দেখে ধ্রুব তার হাতে থাকা স্প্রাইটের বোতলটা দুমড়ে মুচড়ে ছুঁড়ে ফেললো পাশের টেবিলে। এর মধ্যে খুব দ্রুত বিয়ে পড়ানো খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো। এখন দুপক্ষের মধ্যে আলাপচারিতা চলছে। বরপক্ষের দুজন জোয়ান ছেলে ঐশী ফ্লোরাদের পিছু লেগেছে। ওদের নিয়ে হাসি ঠাট্টা করছে। ছোটখাটো হালকা ঝগড়াও চলছে। বউ বিদায়ের হৃদয় বিদারক মুহূর্ত চলে এলো। কান্নাকাটির হিড়িক পড়ে গেল সবার মাঝে। আদিবার বিদায় শেষ হতে একে একে সব মেহমানরা বিদায় নিতে লাগলো। ঘণ্টাখানেকের মধ্যে বাড়িটি কেমন ফাঁকা হয়ে গেল। ঐশী নাফিরা আদিবার সাথে গেছে। ফ্লোরা এমন পরিবেশে ভিড় হুল্লোড় পরিবেশে থেকে অসুস্থ হয়ে পড়েছে। দুবার বমিও করেছে। এখন আপাতত ঔষধ খেয়ে ঘুমে বিভোর। বাড়িতে অনেক কাজ জমে গেছে। অদ্রি ও শায়লার মামিদের সাথে কাজে হাত লাগালো। কারো বারণ শুনল না। সব কাজ শেষ করতে গিয়ে রাত 12টা বেজে গেল। বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি ঝরছে। বাতাস বইছে তীব্র বেগে। অদ্রি এখনও চেঞ্জ করেনি। 1 কাপ চা খেয়ে ঘরে এলো অদ্রি। ভীষণ ক্লান্ত। ঘরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি থেকে পিন খুলতে শুরু করলো। এমন সময় বিদ্যুৎ চলে গেল। অদ্রি একটা মোম জ্বালিয়ে নিল। কিছু সময় পর আধা ভেজা মাথা নিয়ে হন্তদন্ত হয়ে ঘরে ঢুকতেই হলুদাভ আলোয় অদ্রিকে দেখে ধ্রুব স্তব্ধ হয়ে গেল। পলক্ষীন চোখে তাকিয়ে থাকলো কিয়ৎক্ষণ। ওর মনে পড়ল আননোন ব্যক্তির ফোন কলটির কথা। অদ্রির জীবনসঙ্গী হিসেবে সে পরিচিতি পায়নি। অদ্রি লুকিয়েছে। এতটুকু অধিকার পাবার যোগ্য নয় কি ধ্রুব? রাগে মাথা টনটনে অনুভব করলো ধ্রুবর। দৃষ্টি আজ কিছুতেই সংযত হতে চাইল না, বরঞ্চ হয়ে উঠল অচঞ্চল, অবাধ্য। মেরুন রঙের শাড়ি ভেদ করেও দৃষ্টি পড়ল অদ্রির ফর্সা পেটে, কোমরে। সঙ্গে সঙ্গে ধ্রুবর মস্তিষ্কের নার্ভগুলো কেমন সচল হয়ে উঠল। নেশাক্ত পিপাসার্থ অনুভব করলো। চোখ জোড়া জ্বলে উঠল, গলা শুকিয়ে এসেছে। তীব্র ক্রোধ ক্ষোভ নিয়ে ধীর পায়ে কদম ফেললো সামনের দিকে। অদ্রি তখনও ওকে খেয়াল করেনি। এক মনে শাড়ির পিন খুলতে ব্যস্ত সে। হঠাৎই অন্ধকারে নিজের উন্মুক্ত পেটে পুরুষালী হাতের অবাধ্য বিচরণ টের পেল অদ্রি। তৎক্ষণাৎ হিম হয়ে গেল পুরো শরীর। ভীত সন্ত্রস্ত হয়ে কম্পিত কণ্ঠস্বরে জিজ্ঞাসা করল, কে? ধ্রুব ততক্ষণে ওর গ্রীবাদেশে মুখ ডুবিয়েছে। অদ্রির কাপা কণ্ঠস্বর শুনে ক্রোধিত গলায় তাচ্ছিল্য হেসে বলল, আমাকে কখনোই ভালো লাগে না তোমার, তাই না?
অদ্রি ভরকালো, চমকালো। নিজেকে দ্রুত ছাড়িয়ে নিয়ে শাড়ির আঁচল আঁকড়ে ধরে ক্ষিপ্ত কণ্ঠে বলল, আপনি? ধ্রুব ধীর পায়ে এগুলো অদ্রির দিকে। রক্তিম চোখ দুটো ভীষণ অন্যরকম। নির্লিপ্ত গলায় বলল, আমার জন্য কেন কেন সাজো না? তোমার সব কিছুর অধিকার তো শুধুই আমার। অদ্রি একরাশ বিস্ময় নিয়ে কথাগুলো শুনল। ওর কণ্ঠস্বরের মালিকটি ধ্রুব হলেও তার আচরণ আজ বেশ অচেনা, দুর্বোধ্য। আর্ত গলায় পিছু পা হতে হতে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।